বিরতির পর স্বাগত। শেয়ার বাজারে জালিয়াতি করার অভিযোগেই এবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। অসম থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুষ্পজিৎ পুরকায়স্থ এবং অপরজনের নাম সন্দীপ গুপ্ত। এই দুজনকেই জালিয়াতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে। ডিবি স্টক কনসালটেন্সি সংস্থা নামে এই জালিয়াতি করা হয়েছে। প্রায় 400 কোটি টাকারও বেশি তারা জিনিসপত্র হাতিয়ে নিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, 400 কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে। মোটা টাকা ফেরত দেওয়ার লোভ দেখে সাধারণ মানুষকে প্রতিনিয়তই নাকি বিনিয়োগ করাতো বলেই অভিযোগ। তবে যে দুজনকে এখন গ্রেফতার করা হয়েছে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ এবং পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা হবে, কোনো কি আপডেট পাওয়া গেছে? যে অলরেডি এই যে কেসটা চলছে, সিবিআই কেসটা নিয়েছিল, এটা মূলত শেয়ার ট্রেডিং একটা চিট ফান্ড কোম্পানি। তারা সিবিআই কেসটা বহুদিন আগেই সিবিআই নিয়েছিল এবং ইতিমধ্যে চার্জশিট হয়ে গেছে। বেশ কিছু জনকে আটক করা হয়েছে, মানে আর এদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই যে এদের যে দোষ, মানে এদের যে অভিযোগ এদের বিরুদ্ধে, এগুলোতে প্রমাণিত হয়ে গিয়েছে, কিন্তু এদিকে ধরা যাচ্ছিল না। এরা বিভিন্ন সময় পালিয়ে বেড়াচ্ছিল। এই পুষ্পজিৎ পুরকায়স্থ এবং সন্দীপ গুপ্ত, তাদের এবারে সিবিআই গ্রেফতার করেছে। কারণ এরা যেটা করতো, পুষ্পজিৎ পুরকায়স্থ একটি ব্যাংকের, একটি বেসরকারি, গৌহাটি একটি বেসরকারি ব্যাংকের উনি উচ্চ পদে কর্মরত ছিলেন। আর সন্দীপ গুপ্ত তার এজেন্ট হয়ে কাজ করতো। অর্থাৎ এরা দুজনের টোপ দিয়ে এই সবাইকে আনতো। ব্যাংকে যে সমস্ত ক্লায়েন্ট আসতো, ধরো ব্যাংকে কেউ অ্যাকাউন্ট খুলতে এলো, সঙ্গে সঙ্গে তার এই পুষ্পজিৎ পুরকায়স্থ সেটা সঙ্গে সঙ্গে সেই ক্লায়েন্টকে কিন্তু তিনি মানে প্রস্তাব দিতেন যে তার এই ডিবি স্টক কনসালটেন্সিতে যদি শেয়ার বিক্রি কোম্পানি, এখানে যদি আপনি টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু অনেক বেশি গুণ ফেরত পাবেন। অর্থাৎ বুঝতেই পারছো, ব্যাংকের একজন উচ্চপদস্থ অফিসার তিনি বলছেন, বেসরকারি ব্যাংক তিনি বলছেন, অর্থাৎ মানুষ সহজেই বিশ্বাস করে ফেলতো। অর্থাৎ এখানে প্রচুর মানুষ টাকা বিনিয়োগ করতো এবং তাতে দেখা যাচ্ছে যে 400 কোটি টাকারও বেশি জালিয়াতি হয়েছে। এই তদন্তে যায় সিবিআই এর হাতে। সিবিআই তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং এতদিন পর কিন্তু পুষ্পজিৎ পুরকায়স্থ এবং সন্দীপ গুপ্তকে গ্রেফতার করা গেল। যেটা এই কোম্পানিটা চালু করেছিলেন দীপক বর্মন বলে একজন ব্যক্তি। তিনি ছিলেন মাস্টার মাইন্ড এবং তিনি এই চার্জশিটে যেটা যাদের নাম আছে তাদের অলরেডি এরা গ্রেফতার হয়েছে এবং এদেরই বাকি ছিল গ্রেফতার করা। যে চার্জশিটে যে নামগুলো দেখা যাচ্ছে, যে দীপঙ্কর বর্মন, মোনালিসা দাস হচ্ছে দীপঙ্কর বর্মনের পিএ হিসাবে কাজ করতো। তেমনি সাবিন বর্মন, দীপালি বর্মন, মুকেশ আগরওয়াল, এইরকম মানে এদের নামে চার্জশিট হয়েছে। এবং পুষ্পজিৎ পুরকায়স্থ, সন্দীপ গুপ্ত এরা কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত। এবং পুষ্পজিৎ পুরকায়স্থ যখন এই সিবিআই তদন্ত শুরু হয়, যখন বিষয়টা সিবিআই সেই ব্যাংকে খোঁজ করতে যায়, ব্যাংকে বিষয় তখন জানতে পারে যে ব্যাংকের উচ্চপদস্থ অফিসার, ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু তাকে ইতিমধ্যেই চাকরি থেকে সাসপেন্ড করেছে। যে কারণ সে মানে বুঝতে পারছে একটা ব্যাংকের সে অত বড় দায়িত্বে আছে, তিনি এই কাজ করছেন, জালিয়াতির কাজ করছেন। অর্থাৎ এই যে ডিবি স্টক কনসালটেন্সি শেয়ার মার্কেটে মানে টাকা কাটানোর নামে প্রায় প্রচুর টাকা হস্তগত করেছে। এখনো পর্যন্ত সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে দীপঙ্কর বর্মনের এই সংস্থা ডিবি স্টক কনসালটেন্সি, এই সংস্থাতে কিন্তু তৈরি করেছিল এরা শুধু বিভিন্ন সময় ক্লায়েন্ট আনতো এখানে। তো এই 10,000-এর বেশি মানুষ প্রতারিত হয়েছেন। সেটা আসামের মানুষ, 10,000-এর বেশি মানুষকে প্রতারণা করা হয়েছে। তাতে একটা রাফলি যেটা এস্টিমেট সিবিআই করেছে যে 400 কোটি টাকারও বেশি কিন্তু এই প্রতারণা হয়েছে এবং সেই অভিযোগে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন। এবং এই পুষ্পজিৎ পুরকায়স্থ এবং সন্দীপ গুপ্ত পালিয়ে বেড়াচ্ছিল, তাদের অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অর্থাৎ এটা একটা বড় সড়ো কিন্তু শেয়ার জালিয়াতি বলো বা চিট ফান্ড জালিয়াতি বলো, সেই জালিয়াতির ঘটনা এবং এই কেসেরই তদন্ত করছিল কিন্তু সিবিআই। অঙ্কিতা, একদমই সেই জায়গায় রাজীব, যে অভিযোগ রয়েছে দুই ব্যক্তি তারা প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর অর্থ তারা সেখান থেকে ছিনিয়ে নিত বা প্রচুর মানুষকে তারা লোভ দেখিয়ে ইনভেস্ট করাতো। শুধুমাত্র তো এই দুই যুবক নয়, অসমে আরো বহু মানুষ রয়েছে, অসমে আরো বহু প্রতারক রয়েছে। শুধুমাত্র আমি অসম বলবো না, ত্রিপুরাতেও এমন বহু জায়গা রয়েছে যেখানে প্রতারকরা জাল বিছিয়ে তারা বসেছে। বিভিন্ন অনলাইন
জায়গাকে ব্যবহার করে, স্টেজ ব্যবহার করে তারা এই ধরনের প্রতারণা করছে, সেই জায়গায় বা গোয়েন্দা শাখাদের তৎপর হওয়া আরো অনেকটা প্রয়োজন। কারণ প্রযুক্তিকে ব্যবহার করে নয়া নয়া পন্থা অবলম্বন করে টাকা হাতিয়ে নেওয়ার একটা নয়া ব্যবসা শুরু করেছে এই প্রতারকরা। সেক্ষেত্রে তাদের দমন করতে গোয়েন্দা শাখার আরো তৎপরতা বাড়াতে হবে, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে দেখো, এইগুলো হচ্ছে শেয়ার ট্রেডিং কোম্পানি। তো ধরো তারা এরকম প্রচুর কোম্পানি আছে, মানুষকে প্রথম সচেতন হবে। সবসময় ধরো তুমি কোথায় টাকা রাখছো সেটা তো তুমি আমাকে বলবে না। মানুষ মানুষ বিজ্ঞাপনের চমকে এটা লোভ 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 মানুষের অত্যন্ত বেশি লোভ। অর্থাৎ এখানে কিন্তু গোয়েন্দাদের বিষয়টা আসছে না। ধরো একটা মানুষ টাকাটা কোথায় খাটাবে, মানুষ যেখানে দেখছেন বেশি টাকা মানে পাবেন সেখানে যাচ্ছেন, যে ইনভেস্ট করছেন। কিন্তু মানুষকে সচেতন হতে হবে। সেই সঙ্গে অবশ্যই তুমি যদি বলো যে প্রশাসনের ভূমিকা আছে, প্রশাসন মানুষকে সচেতন করার দায়িত্ব প্রশাসনের, কিন্তু সবার থেকে বেশি মানুষকেও সচেতন হতে হবে যে মানুষ যে টাকাটা রাখছেন কোথায়। যে দেখো, একটা টাকা বিশাল লোভ দেখে বিশাল অ্যামাউন্ট ফেরত দেবে, এটা কখনো হতে পারে না। আর তোমার কখনো হতে পারে না, কোনো সংস্থা নেই যে বিশাল টাকা তুমি মানে একটা অ্যামাউন্ট টাকা রেখে তার 3 গুণ 4 গুণ ফেরত দেবে, এটা হতে পারে না। কারণ এরকম চিটফান্ড জানো যে পশ্চিমবঙ্গে প্রচুর হয়েছে, ছিল, যেগুলো তদন্ত হয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 200 থেকে 250 চিটফান্ডের বিরুদ্ধে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, নর্থ ইস্টের সব জায়গায়। যেটা এর ফলে কিন্তু মানে যেটা হয় যে এই যে বিজ্ঞাপনের চমক, সেটাতে মানুষ ওখানে চলে যায়। অর্থাৎ এটা কিন্তু তারা খতিয়ে দেখে না যে এই যে সংস্থাটি ব্যবসা করছে সেটা কি রিজার্ভ ব্যাংকের পারমিশন আছে, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, সেটা তো মানুষ দেখে না। আর এত ছোট ছোট এরকম সংস্থা গড়ে উঠেছে, সবসময় প্রশাসনের পক্ষে নজরদারির মধ্যেও কিন্তু আসে না। যখন কোনো অপরাধ হয় তখন পুলিশের যে অপরাধ ইকোনমিক অফেন্স সেল আছে বা সিবিআই যে ইকোনমিক অফেন্স সেল আছে, তারা তদন্ত করে। কিন্তু তারা কে কোন সংস্থা করছে কি করছে সেগুলো তো মানে দেখার দায়িত্ব, যদিও বলো নজরদারি, সবসময় নজরদারি সম্ভব হয় না। কারণ মানুষ কোথায় টাকা রাখবেন, মানুষকে বুঝে নিতে হবে, যে সচেতন হতে হবে যে আমি কোথায় টাকাটা ইনভেস্ট করছি, আমি ফেরত পাবো তো। তিনি কি দেখেন সমস্ত কাগজপত্র যে এই যে টাকাটা যেখানে রাখছেন সেটা কি রিজার্ভ ব্যাংকের অনুমতি আছে বা রাজ্য সরকারের কি অনুমতি আছে, সরকারি অনুমতি আছে? এগুলো তো মানুষ দেখে না। মানুষ লোভের বশবর্তী হয়ে প্রচুর টাকা আয় করার মানে একটা লোভ থাকে এবং সেখানে টাকা রাখেন, যার ফলেই মানুষ এইভাবে প্রতারিত হন। এবং সেটা হয়েছে প্রচুর, মানে 10,000-এর মানুষ, তার থেকেও বেশি হয়তো মানুষ প্রতারিত হয়েছে। এটা তো একটা কোম্পানি নয়। এর আগে আমরা দেখছিলাম যে বরাক ভ্যালিতে একটা শেয়ার ট্রেডিং কোম্পানি, সেও প্রায় 400 কোটি টাকারও বেশি প্রতারণা করেছে এবং কলকাতা থেকে দুজনকে ধরে নিয়ে এসছে। এবং কয়েকদিন আগে ত্রিপুরা থেকে সেই প্রতারণার সঙ্গে একজনকে ধরে নিয়ে এসছে, আসাম পুলিশ ধরে নিয়েছে, অসম পুলিশ তদন্ত করছে। অর্থাৎ এটা কিন্তু মানুষকে ভাবতে হবে যে টাকাটা তার মাথার ঘাম পায়ে ফেলা টাকা, তিনি যেখানে বিনিয়োগ করছেন সেইটা বিনিয়োগটা আমি টাকাটা ফেরত পাবো কিনা। ব্যাংকের সুদটা কম বলে মানুষ অনেক সময় এই সমস্ত চিট ফান্ড কোম্পানিগুলোকে যে আকৃষ্ট হন এবং তখনই কিন্তু এই সমস্ত সমস্যায় পড়ে এবং টাকাটা চোট হয়ে যায়, তাদের টাকাটা আর পাওয়া যায় না। অর্থাৎ সেরকম মানুষ প্রতারিত হচ্ছেন প্রচুর। তাই মানুষকে সচেতন হতে হবে যে টাকার আগে দেখতে হবে তিনি যে সংস্থা টাকা রাখছেন সেটা কিন্তু সরকারি অনুমোদন আছে কিনা। অর্থাৎ সরকারি অনুমোদন থাকলে ঠিক আছে, সরকারি অনুমোদন না থাকলে সেখানে আমি টাকা রাখবো কেন? অর্থাৎ এই সুযোগটা কিন্তু কাজে লাগায়। কারণ এরা এই সমস্ত সংস্থাগুলো কি করে, এরা এত এজেন্ট ছেড়ে দেয় বাজারে, যেগুলো গ্রামে গঞ্জে রিমোট অঞ্চলে, সেখানে এজেন্ট ছেড়ে দেয় এবং তারা যে গ্রামের মানুষকে যে বলেন লোভনীয় কথা বলেন যে 1 টাকা রাখলে 10 টাকা দেবো, এরকম কথা বলেন। অর্থাৎ মানুষ স্বাভাবিক আকৃষ্ট হয়, টাকা দিয়ে দেন এবং বিনিয়োগ করে ফেলেন। তারপরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছে। অর্থাৎ এই সুযোগটাকে তারা কাজে লাগায়, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে কাজ করে। এবং এরা এই যে কমিশন এজেন্ট হিসেবে যারা কাজ করে, তাদের একটা বড় টাকা, যে টাকাটা তারা নিয়ে আসে সেই টাকাটা একটা বড় টাকা তারা এই কমিশন হিসেবে এই এজেন্ট গুলোকে দেয়। যার ফলে এই যে একটা এজেন্ট সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেমটা অত্যন্ত শক্তিশালী এবং মানুষকে প্রতারিত করার একটা জন্য তারা যে জিনিসগুলো দরকার সেগুলো এই নেটওয়ার্কটা তারা তৈরি করে ফেলে। তাই মানুষকে সবার আগে বুঝতে হবে যে আপনাকে যতই পরিচিত হোক, যে যখন টাকা রাখতে বলবে বা বিশাল টাকা রিটার্ন করার কথা বলবে, তখন আপনি দেখুন যে সরকারি তার নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই সংস্থাটা হয়েছে কিনা, তাহলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি না দেখেন যে কোথায় আপনি টাকা রাখছেন, তাহলে প্রতারিত হতেই হবে। মানুষকে সচেতন হতে হবে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ মোটা টাকা ফেরত দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার এই অভিযোগে কিন্তু এবার অসমের থেকে দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা দফতর। তবে এবার দেখার বিষয় তাদের জিজ্ঞাসাবাদের পর, তাদের জেরা করার পর কারা আরো যুক্ত রয়েছে বা কারাই এই জালিয়াতি করছে, প্রতারণা বা প্রতিনিয়ত করছে সাধারণ মানুষের সাথে, তাদেরকেও একে একে গ্রেফতার করা সম্ভব হয় কিনা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।